স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন মব কালচার বন্ধ, কিন্তু আসলে কি বন্ধ হয়েছে? না, বন্ধ হয়নি। খবর হচ্ছে এই যে গতকাল গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাহলে বন্ধ হয়নি, কারণ ছিনতাইকারী, চোর সন্দেহে, ডাকাত সন্দেহে বা ডাকাতিকালে আটক করে গণপিটুনিতে মেরে ফেলা, এটা কিন্তু মব কালচারের অংশ। মব কালচার আছে। মব কালচারের বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত অভিযান না চালানো হবে, যেমন আমি আজকে একটা খবর দেখছি যে দুই চরমপন্থী সংগঠনের বিরোধে যশোরের রানা প্রতাপ হত্যা, 2 শুটার গ্রেপ্তার। ভালো, কিন্তু এটা তো হলো আইন শৃঙ্খলা জনিত। কিন্তু সবচেয়ে বড় আতঙ্ক কি, মানে আমরা সাধারণ নাগরিকরা আতঙ্কগ্রস্ত হয়েছি মব কালচার, এবং তার মব কালচারের সবচেয়ে বড় মহড়া আমরা দেখলাম যে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট এবং উদিতির মতন প্রতিষ্ঠানকে কিভাবে ভাঙচুর করা হলো এবং আগুন দেয়া হলো। ভাগ্য ভালো যে এই ঘটনাগুলোতে মানুষ মারা যায়নি, কিন্তু ডেইলি স্টারে প্রায় 30 জন মারা যাওয়ার উপক্রম হয়েছিল সাংবাদিকরা। এটা সেনাবাহিনী বহু কষ্টে ঠেকিয়েছে। তাহলে এই গত 15, 16, 17 মাসে এই মব কালচারটা কিন্তু একটা মোটামুটি বলা যায় বিভিন্ন এলাকায় এলাকায়, বা বলা যায় যে সামাজিকভাবে একটা প্রতিষ্ঠিত রূপ পেয়ে গেছে। এখন এটা ভাঙতে গেলে এটা এমনি এমনি কাজ হবে না। আমি বারবার বলছি যে এই সরকারের এসে প্রথম থেকেই স্পট অ্যাকশন শুরু করতে হবে, অর্থাৎ আইন নিজের হাতে তুলে নিয়ে যদি কেউ হত্যাযজ্ঞে সামিল হয়, মানুষ হত্যা, আহত করা বা হতাহত করা, এই ঘটনাগুলো যদি ঘটায়, তাহলে স্পটেই অ্যাকশন নিতে হবে, কঠিনতম অ্যাকশন নিতে হবে। আমি বন্দুক যুদ্ধ, এনকাউন্টার, ক্রস ফায়ার, এগুলো আমি উচ্চারণ করলাম না, কিন্তু স্পট অ্যাকশন, যেটা ইউরোপ আমেরিকাতে যেগুলি বলা হয়, সেই কালচারটা কিন্তু শুরু করতে হবে। অর্থাৎ আপনি যতক্ষণ না পর্যন্ত অপরাধীদের ভেতরে আতঙ্ক না ধরাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। আর এটা যদি বন্ধ করার আপনি প্রথম 2-3 মাসের মধ্যে আপনাকে সিগন্যাল দিয়ে দিতে হবে এই সরকারটা কেমন। আমি সম্ভবত মেসেজটা ক্লিয়ার করতে পারছি যে সরকার বলছে না যে দলীয় আইনে দেশ চলবে না, চলবে রাষ্ট্রীয় আইনে। সেই রাষ্ট্রীয় আইনটা আমরা দেখতে চাই, এবং সেই রাষ্ট্রীয় আইনটা যেন যুবথুবু মার্কা না হয়, যেটা ইউনূস সরকারের আমলে দেখা গেছে। সেই আইন দিয়ে কাজ হবে না। এই আইনটাকে যদি মানবাধিকার লঙ্ঘন বলা হয়, তাহলে যুক্তরাষ্ট্র সব ইউরোপের বিভিন্ন দেশ লঙ্ঘন করছে, তাহলে ওই অনুযায়ী অ্যাকশনে যাইতে হবে। এইটা ছাড়া কোনোভাবেই গত 15-16 মাসে এই অপরাধীরা এত বেশি আইন হাতে তুলে নিছে, আর মনে হচ্ছে গণপিটুনি, এটা মনে হচ্ছে একটা কালচার, এটা কোনো অপরাধ না। বাট এটাও যে অপরাধ, এইটা স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা সম্মিলিতভাবে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারেক রহমানের সরকার দায়িত্ব নেয়ার কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ঘটনা ঘটে গেল গাইবান্ধায়। এইটা হয়তো প্রথম ঘটনা, এরকম গণপিটুনি এর আগে 2-3 দিনের মধ্যে ঘটেছে কিনা জানি না, কিন্তু এগুলি বন্ধ করার মতন মেসেজ দিতে হবে। গাইবান্ধায় অভিযান চালাইতে হবে। কেন ডাকাত সন্দেহ হোক আর ছিনতাইকারী সন্দেহ হোক, তাদেরকে আটক করার পর কেন পিটায় মারা হলো, এটার জবাবদিহি করতে হবে যারা যারা ওই ঘটনার সাথে যুক্ত ছিল। এই শুরুতেই যদি অ্যাকশনে না যায় তারেক রহমানের সরকার, বিপদ কিন্তু সামনে। বলে রাখলাম, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথায় বলে না। আজকে দেখেন তেজগাঁয়ের যে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেই কার্যালয়ে আজকে তারেক রহমান অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী হিসাবে। প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বসেনি, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে 16 মাস বা 17 মাস বসছেন, তাও সবসময় বসেননি। তারেক রহমান প্রথম 2 দিন সচিবালয়ে, আর আজকে শনিবার তিনি বলছেন শনিবারও তিনি অফিস করবেন। তার মানে তিনি অনেক বেশি বেশি কাজ করবেন, এটি পরিষ্কার করলেন। তার ক্যাবিনেট, তার এমপি দল সবাইকে বললেন বেশি বেশি কাজ করতে হবে, অনেকগুলো লক্ষ্য অর্জন করতে হবে। আমি ভাবছি অন্য কথা, সেটা হলো এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে 16 বছর বসেছেন শেখ হাসিনা, আজকে শেখ হাসিনার চেয়ারে তারেক রহমান। এটা সহ্য করতে হচ্ছে বা দেখতে হচ্ছে দিল্লিতে বসে শেখ হাসিনাকে, শেখ হাসিনার অন্যান্য তার অনুগ্রহভাজন মন্ত্রীরা, শুভাকাঙ্ক্ষীরা, তারাও দেখছেন।
একটা দৃশ্য যে তারেক রহমান আজকে শেখ হাসিনার চেয়ারে বসে প্রধানমন্ত্রিত্ব করেন। 15 বছরে আমার যে অভিজ্ঞতায় তাদের সাংঘাতিক রকম আতঙ্ক ছিল তারেক রহমানকে নিয়ে, কারণ তারা জানে দণ্ডমুণ্ডের কর্তা বিএনপির আসলে শেষ পর্যন্ত তারেক রহমান। যেহেতু বেগম খালেদা জিয়া শেষ 5-7 বছর তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তিনি আর কর্মক্ষম হবেন না, ফলে তারেক রহমানই দায়িত্ব নেবেন। এই কারণে যে ইনস্ট্রাকশন গুলো পাওয়া যেত যে তারেক রহমানের বিরুদ্ধে সব মানে একেবারে সব সময় কঠিনভাবে বক্তব্য রাখতে হবে, রিপোর্ট করতে হবে, বেগম খালেদা জিয়াকে ছাড় দেওয়া যাবে কিন্তু তারেক রহমানকে ছাড় দেওয়া যাবে না, এইরকম একটা মনোভাব বহুবার দেখেছি। এবং এই কারণে দেখেন ওই যে তুই তামারি করে বলা হতো, তোর যদি বুকে সাহস থাকে, শেখ হাসিনা বলতো না, তাহলে দেশে আয়, দেশে এসে আইন আদালত ফেস কর। আমাদের সুশীলরাও, তথাকথিত সুশীল সাংবাদিক বা মানুষজন, তারাও বলতো যে তারেক রহমান যদি এতই সাহসী হন বা তার অভিযোগটাকে মিথ্যা প্রমাণ করতে চান, তাহলে তিনি এসে আইনকে ফেস করেন না কেন? আরে ভাই, আইনটা তো এখানে ফাঁদ, মানে পাতা ফাঁদ, আইনের নামে একটা জাল বিছায় রাখছে, যেই জালে আসবে আর ওরা কিচ্ছু না, জাস্ট ফাঁসিতে ঢুকাবে। এইভাবে জামাতের বহু নেতাকে শেষ করে ফেলছে। বাকি ছিল বেগম খালেদা জিয়া, তাদের টার্গেট ছিল, তাদের টার্গেট ছিল তারেক রহমান। তারেক রহমানকে তো তারা যাবজ্জীবন কারাদণ্ড দিছে। তারেক রহমান যদি এই দণ্ড মেনে নিয়ে বাংলাদেশে আসতো, ওই দণ্ডটা উচ্চ আদালতে আসলে এই ওবায়দুল হাসানদের মতন প্রধান বিচারপতিরা বলে দিত মৃত্যুদণ্ড। এই কাজটাই বাকি ছিল, এই কাজটাই হতে পারেনি। হয় না, আপনি ষড়যন্ত্র এমনই, এটা এক পর্যায়ে করতে করতে এক পর্যায়ে এটা ধরা খাবে, কারণ এটা তো কোনো নৈতিক বেস ছিল না, শুধু ছিল হিংসা, প্রতিহিংসা এবং অন্য পক্ষকে, বিরোধী পক্ষকে দমন করো আর সারা জীবন ক্ষমতায় থাকো। এই নীতিতে চলতে যে আজকে দিল্লিতে বসে, দিল্লিতে পালিয়ে যে সেখানকার সুরক্ষিত ভবনে আজকে সেখান থেকে বসে বসে দেখতে হচ্ছে যে তেজগাঁয় তার 15-16 বছরের যে চেয়ার, সেই চেয়ারে আজকে তার সবচেয়ে যাকে ঘিরে তার আতঙ্ক ছিল, ভয় ছিল, সেই তারেক রহমানই তার চেয়ারে বসে এখন প্রধানমন্ত্রিত্ব করছেন। এটাই বলে যে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আর একটা হলো নিয়তি আপনাকে যদি থাকে, আপনার কপালে লেখা থাকে, এটাকে আপনি খণ্ডাইতে পারবেন না। আজকে তাই হলো। দেখেন, এটাই হচ্ছে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, তিনি বয়সের শেষ প্রান্তে, আর কতদিন তিনি বেঁচে থাকবেন জানি না, কিন্তু এই যে শেষ মুহূর্তগুলো তার মানে দেখতে হচ্ছে, নির্বাচন দেখলো, একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখলো, তারপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ক্ষমতা গ্রহণ এবং প্রধানমন্ত্রিত্ব তাকে দেখতে হলো। বেগম খালেদা জিয়া নেই, তারপরেও কিন্তু তারেক রহমান রয়ে গেল এবং তার চেয়ারেই বসে প্রধানমন্ত্রিত্ব শুরু করলেন আজ থেকে। এটাও বলা যায় একটা ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত থাকবে।